সবাই ভালো ছিলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। রমজান মাস একটু প্রেশারের মধ্যে গেছে। হ্যাঁ, কাটেনি তারপর আলহামদুলিল্লাহ। তারপরও ঈদ আনন্দ ছিল, দেন এখন আবার কর্মব্যস্ত জীবন শুরু। হ্যাঁ, শুরু হয়ে গেছে স্যার, 3 তারিখ হ্যাঁ, থেকে শুরু অলরেডি হয়ে শুরু। গেছে। হ্যাঁ শুরু হয়ে গেছে। দেখ, এটাই লাইফ ম্যানার বা লাইফের রিয়েলিটি। ইভেন এটাই লাইফকে লাইভ রাখে। হ্যাঁ, ব্যস্ততা, আপনার এনগেজমেন্ট আপনার লাইফকে লাইভ রাখে। আচ্ছা, জয়েন মাত্র করেছে 57 ইনক্লুডিং মি। সো 2-1 মিনিট একটু ওয়েট করি। জেনারেলি তো 100 অ্যাবভ জয়েন করে। In that case, আপনাদের আগের ক্লাসটা কি শেষ হয়েছে, তাই তো? আগেরটা শেষ। আচ্ছা। অনেক সময় শেষ না হলে হয়তো বা সেখান থেকে এখানে আসতে পারছে না। আমরা একটু মিউট করে রাখি, হ্যাঁ। যখন কথা বলবো না তখন একটু মিউট করে রাখি, আর একটু যখন কথা বলবো দেন আনমিউট করে কথা বলবো। আচ্ছা, আপনাদের এক্সাম কি সেপ্টেম্বরে? এখানে যারা আছেন তাদের এক্সাম কি সেপ্টেম্বর? স্যার ফার্স্ট এক্সাম সেপ্টেম্বরে হচ্ছে। আমরা তো নতুন নতুন তো ব্যাচের, এটা জানুয়ারি টু জুন আপনার 25। আপনার আপনার 21 সিলেবাসের না, 21-এর সিলেবাস? স্যার 21। হুম, ঠিক কিন্তু আছে। এখন তো স্যার চেঞ্জ করে দিছে স্যার, ওই ওই স্যার সিলেবাসের ইয়েতে আমাদের 25-এর সিলেবাস স্যার, 25-এর। এখন 25 তো 25-এর স্যার আমাদের নতুন করছে। 25-এর সিলেবাসটা দিয়ে দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে, মোরলেস অনেকটা সেম। শুধু কিছুটা চেঞ্জ, সিস্টেম চেঞ্জ। আর হচ্ছে যে আপনারা অবশ্যই মানে ডিটেইল জিনিসগুলো জেনে নিবেন, কিভাবে পরীক্ষা হচ্ছে, বা যে কিভাবে কোথা থেকে কি, এই জিনিসগুলো। আর সময় আছে, সেপ্টেম্বর সময় আছে, আস্তে আস্তে সুন্দরভাবে প্রিপারেশন নেন। ফার্স্ট টাইম পাশ করা ইজি, ইভেন পাশ করলে ভালো লাগে। আর কোনো কারণে যদি ফার্স্ট টাইম পাস না হয় তখন কষ্ট বেশি হয়, কারণ এই রিদমটা থাকে না। এই যে ক্লাস করছেন তখন ফার্স্ট টাইমের পরে তো আর আপনাকে ক্লাসের। আচ্ছা, একজন কথা বলছে, সেটা হচ্ছে শারমিন মোস্তফা। প্লিজ আপনি একটু আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার থ্রুতে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি। ওটা হচ্ছে স্যার, গত রমজান মাসের একটা মাস আমরা অনেকে ক্লাস করতে পারি নাই। আর দ্বিতীয় কথা হ্যাঁ, হচ্ছে স্যার, আসলে অনেক দীর্ঘ সময় আসলে স্টাডি গ্যাপ থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে একটু হ্যাবিচুয়াল একটু সময় নিচ্ছিলাম। তো কিন্তু আমাদের আসলে স্যার অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে মানে রমজানের ঈদের মধ্যেই 1 মাসের মধ্যে হচ্ছে দেওয়ার কথা। কিন্তু স্যার আসলে এটা আসলে স্বল্প সময়ের মধ্যে 4টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট রেডি করা আমাদের জন্য একটু টাফ। তো স্যার আসলে কোন প্রসিডিওরে গেলে এটাকে একটু স্যার টাইম এক্সটেন্ড করা যাবে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমরা অনেক অ্যাসাইনমেন্টটা এখনো আমরা হাতে পাই নাই, বা আমরা স্যার যোগাযোগ করেছি, ওনারা বলতেছে স্যার এটা আগে আসতে একটু সময় লাগবে। তো আসলে সবগুলো মিলাই স্যার আসলে এখনো বুঝে উঠতে পারি নাই। স্যার অ্যাসাইনমেন্টটা হাতে কবে নাগাদ পাইতে পারি, প্লাস হচ্ছে আমাদের ইয়েটা, এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো স্যার অনলাইনে আমরা মানে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে 24/7 অনলাইন ক্লাস। কিন্তু স্যার এটা আমাদের কাছে মানে ক্লাসের যিনি মডারেটর আছেন ওনার কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এটা যদি স্যার অনলাইনেই করা যায়, অর্থাৎ আমরা কোনো একটা সার্ভারে অ্যাক্সেস করে নিয়ে ইআরপি তে অ্যাক্সেস করে দিয়ে ক্লাসটা যদি দেখতে পারতাম, তাহলে স্যার আসলে যে ক্লাসগুলো মিসিং হয়ে গেছিল এগুলো হয়তো পার্সোনাল স্টাডির জন্য আমরা স্যার নিতে পারতাম আর কি। স্যার এটা কি কোনো সুযোগ বা আমরা কোন মাধ্যমে কমিউনিকেশন করতে পারি, যদি স্যার একটু বলতেন বিষয়টা। একটু আচ্ছা, ফার্স্ট ইস্যুটা বলেছেন যে আপনাদের মানে রমজানে খুব ভাইরাস। ব্যস্ততার জন্য তার মধ্যে যে অ্যাসাইনমেন্টের ডেটটা দিয়েছে সেই স্টিপুলেটেড টাইমে আপনার অ্যাসাইনমেন্ট জমা করতে পারছেন না, রাইট স্যার। রাইট? রাইট স্যার। আচ্ছা, তো এখন আপনার লাস্ট ডেট কবে আছে? লাস্ট ডেট স্যার এই মাসের 20 তারিখ। 20 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, এখনো 10 দিন আছে। এনিওয়ে, তো এইটা যদি এক্সটেন্ড করাতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে আপনাদের সব ক্ষেত্রে যে মেসেজ গুলো পান এডুকেশন ডাইরেক্টর সাইন করা পান নাকি এরকম?
স্যার হ্যালো। মেলগুলো তো স্যার হচ্ছে আমাদের ক্লাস থেকেই, ক্লাসে যিনি মডারেটর আছেন ওনার হোয়াটসঅ্যাপ থেকে হ্যাঁ, আসে, আর মেলটা উনিও পাঠায়, উনি আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আমার থ্রুতে আমি অফিসিয়ালি আপনাকে কোনো মেসেজ দিতে পারবো না। হ্যাঁ, আইসিএমএর সিস্টেম গুলো এরকম যে যে যেটার জন্য অ্যাসাইন সে সেটাই পারবে। আমি আপনাকে মানে পার্সোনালি কিছু স্যার। সাজেশন দিতে পারি, এতটুকু। স্যার সেটা হচ্ছে ওইটাই স্যার। আপনারা যদি রিকোয়েস্ট করেন, যদি রিকোয়েস্ট করেন অ্যাসাইনমেন্ট ডেটটা 20 তারিখেরটা 30 তারিখে, যদি 30 তারিখ পর্যন্ত যদি এক্সটেন্ড করেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, আমরা সবাই জমা দিতে পারবো। সেটা কয়েকজন মিলে যদি একটু রিকোয়েস্ট করেন, মেইল করেন অথবা ওভার ফোন বা কোনোভাবে যদি একটু রিকোয়েস্ট করেন, আমার মনে হয় এই ক্ষেত্রে রিজিডিটি নাই আইসিএমএ। আমার এটা যতটুকু এক্সপিরিয়েন্স, হয়তো বা বাড়াতে পারে। 30 তারিখ বাড়ালে আপনারা খুব সুন্দরভাবে জমা দিতে পারবেন। এটা একটা। আর দ্বিতীয়তটা হচ্ছে ক্লাসগুলো। ক্লাসগুলো হচ্ছে যে যারা করতে পারেন নাই তারা আইসিএমবি থেকে গিয়ে আপনাদের পেন ড্রাইভে নিয়ে আসতে হবে। তো এটা যদি অনলাইন সিস্টেমে থেকে যায়, যে একটা ইআরপি তে ঢুকে কর্পোরেট গভর্নেন্স আমার যতগুলো সেই পর্যন্ত 12টা ক্লাস হয়েছে কথার কথা, তো 12টা ক্লাস 1 2 3 4 দিয়ে সাজানো আছে, আপনি ইচ্ছা মতো যে কোনো একটা দেখে নিলেন। এটা এটা এরকম চাচ্ছেন? রাইট স্যার। আচ্ছা, এইটা একটা পলিসিগত ইস্যু। তো আমাদের যারা কোর্স টিচার, যারা আমরা কোশ্চেন সেটার, এদের সাথে এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিয়ত আমাদের মিটিং হয়, বিভিন্ন সময় আমাদেরকে ডাকে, কল করে আমাদের সাথে মিটিং করে। যদি হয় আমি দেন এই বিষয়গুলো আমি তুলে ধরবো। এটা সিদ্ধান্ত হলেই দেন আপনি এটা পাবেন। এটা মানে হঠাৎ করে বা কোনোভাবেই যে বললেই হয়ে যাবে এরকম বিষয়টা এটা না। বুঝতে পারছেন? তো এটা আমি তুলে ধরবো যে আপনারা যদি এরকম ইআরপি তে সকল কোর্সেরই যেগুলো অনলাইন হচ্ছে সেগুলো যদি আপনারা আপলোড করে রাখেন, তাহলে যার যখন ইচ্ছা হবে তখন সে সেটা সেখানে ঢুকে যতটুকু যে অংশটুকু দরকার সে তার মতো করে দেখে নিতে পারবে। তো এটা একটা সেমিস্টার পর্যন্ত আপনারা রাখতে পারেন, এই এই পারমিশনটা। তো এটা আমি অবশ্যই। এটা আমি তুলে ধরবো। তা থ্যাংক ইউ আপনার স্যার। প্রশ্নের উত্তর আমি দিতে পারছি সবগুলা? জি স্যার, জাজাকাল্লাহ। আচ্ছা আচ্ছা। একটা স্যার অ্যাসাইনমেন্টের ওই স্টাডি ম্যানুয়ালটা স্যার আমরা এখনো হাতে পাইনি। হ্যাঁ, স্টাডি ম্যানুয়ালটা পান না তো। স্টাডি ম্যানুয়ালটা আমি সেক্ষেত্রে আমি একটা পরামর্শই দিব, সেটা বলবো স্টাডি ম্যানুয়ালের সফট কপি যেহেতু পেয়েছেন, সফট কপি থেকে একটু দেখে কষ্ট করে আপনারা একটা অ্যাসাইনমেন্ট করে মানে শুরু করেন বসে না থেকে। যদি হার্ড কপি পেতেন অনেকটা সুবিধা হতো, কারণ এখন তো আসলে আলটিমেটলি মানে ল্যাপটপ বা ডেস্কটপ আমরা সবাই ইউজ করি বা আছে আমাদের। তো সেখানে একটু কনভেনিয়েন্ট ওয়েতে ওপেন করে আমরা দেন একটু অ্যাসাইনমেন্ট গুলো করে, এটা যেহেতু একটা কমপ্লায়েন্স, এটাকে আপনারা করে ফেলেন। এটা আমার মানে সাজেশন আর কি। থ্যাংক ইউ স্যার। হুম, ঠিক আছে। আর হচ্ছে যে তাহলে আমরা ক্লাসে চলে যাব। পার্টিসিপেন্ট কম, 70 71, নর্মালি তো 100 অ্যাবভ হয়। আচ্ছা, হয়তোবা আপনার আস্তে আস্তে একটু ওয়ার্ম আপ হচ্ছে সবাই, ঈদের ঈদ পরবর্তী আস্তে আস্তে হয়তোবা শুরু হয়ে যাবে। তবে কি জানেন, আমাদের এখানে যারা আছেন সবাই তো এক্সিকিউটিভস। তো এক্সিকিউটিভস এর ফাঁকে আপনারা ফিল করেছেন এই ডিগ্রিটা দরকার। অবশ্যই এই ডিগ্রিটা আপনাকে মানে আধুনিক বিশ্বে আপনাকে সব সময় আধুনিক রাখবে, এটা আনডাউটেডলি। তো এই ডিগ্রিটা নিতে গেলে আপনাকে অবশ্যই কাঠখড়ি পোহাতে হবে। এক কথায় যদি আমি খাঁটি বাংলায় বলি, আপনাকে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, নিজেকে একদম মানে বিনির্মাণ করতে হবে। কোনো ডাউট নেই। কোনো শর্টকাট ওয়ে বা খুব দ্রুত বা অন্য কোনো ভাবে এই ডিগ্রি পাওয়ার যাবে না। আপনাকে এই ডিগ্রি অর্জন করে নিতে হবে। অর্জন করার জন্য আপনাকে নিজেকে বিনির্মাণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে। আপনার প্রত্যেকটা মোমেন্ট যদি আপনি ইউটিলাইজ না করেন, আপনার যত এক্সাম নেয়ার হবে তত আপনার পারপিটেশন মানে বাড়বে, তত আপনার হচ্ছে যে আপনি এলোমেলো হয়ে যাবেন। আপনার হয়তো 4টা কোর্স প্রিপারেশন, আপনার এক্সাম আসতে আসতে তখন আপনি হয়তো 2টা কোর্স দিতে চাবেন। আর আমি শুরুতে একটা বললাম যে নতুন নতুন যদি পাশ করেন, একদম ফার্স্ট টাইম ক্লাস করছেন, ফার্স্ট টাইম পরীক্ষা বসতেছেন, এটা যে একটা ব্লেসিং, এটা যে কতটা ভালো, এটা কিছুদিন এক্সপিরিয়েন্স না হলে আপনারা আমার কথার সাথে মিলাতে পারবেন না।
এটা যখনই পুরাতন হবে আপনি ব্যাচমেট পাবেন না, আপনার ক্লাসমেট পাবেন না, আপনার কোর্স টিচার পাবেন না, আপনার ক্লাসের সুযোগ পাবেন না। কি হচ্ছে, টোটালি মানে আপনি ব্লাইন্ডে থাকবেন। যখন আপনি ব্লাইন্ডে থাকবেন তখন আপনার পড়াশোনার স্কোপটা বিশাল হয়ে যাবে। তো যার ফলে তখন পাশ করাটা ডিফিকাল্ট। এই জন্য আমার সাজেশনটা থাকবে যে যে মানে যখন যে লেভেলে এনরোল করছেন সেই লেভেলে ক্লাস করছেন, ক্লাসগুলো মিস না করে ক্লাসগুলো করেন, ক্লাসগুলো করে দেন প্রিপারেশন নিয়ে ওই লেভেলটা ওই সময়ের মধ্যে শেষ করেন আমার কাছে। হ্যালো, সালাম আলাইকুম স্যার। হ্যালো। হ্যাঁ জি বলেন। হ্যালো স্যার। এখানে না। আমরা আশা করতেছি যে মানে প্রথমবারে আমরা পাস করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। হ্যাঁ ইনশাল্লাহ, কিন্তু ইনশাল্লাহ স্যার অবশ্যই। একটা পরামর্শ, সেটা হচ্ছে আমরা তো চেষ্টা অবশ্যই করব, কিন্তু যদি দুর্ভাগ্যবশত হয়তো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট যদি কেউ মানে ইয়ে করে ফেলে, মানে ফেল করে, সেক্ষেত্রে স্যার কি হবে? এই সাবজেক্ট গুলো কিভাবে পরবর্তীতে ইয়ে হবে স্যার? কেউ যদি করে এরকম, আচ্ছা, ফেল করলো বা ইয়ে সেক্ষেত্রে হলো না, কোয়ালিফাইড হলো না। সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে যখন আপনি ফেল করবেন তার মানে তখন আর আইসিএমবি কিন্তু আপনার জন্য ক্লাস অ্যারেঞ্জ করবে না। হ্যাঁ, আহ, তখন হচ্ছে যে আপনাকে আইসিএমবির সাথে যোগাযোগ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মূল যে বিষয়টা তাদের সিলেবাস আর ম্যাটেরিয়াল, সিলেবাস অনুযায়ী আপনি ম্যাটেরিয়াল কালেক্ট করে নিজের মতো করে প্রিপারেশন নিয়ে আপনাকে পাস করতে হবে। মানে আমরা বর্তমানে যে সিলেবাসে পড়তেছি, পরবর্তী সিলেবাস কি আবার চেঞ্জ হয়ে যাবে? মানে আমি এই সিলেবাসে না না মানে না পরীক্ষা না দেব। না 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 না, আপনাদের এই সিলেবাসে থাকবে। আমি বলছি যে মানে সে ধরেন হ্যাঁ, নেক্সট সেশনে এই কর্পোরেট হ্যাঁ, গভর্নেন্স আমি না নিলে দেন অন্য একটা হ্যাঁ। টিচার নেবে। যখন অন্য টিচার নেবে তখন তার মতো করে কিন্তু ওই সেম সিলেবাসটাই পড়াবে। তখন কিন্তু আমার এই মেটেরিয়ালসটা ওই তারা পাবে না। তারা যে কোর্স টিচার হবে তার মেটেরিয়ালসটা পাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আহ, আপনি যখন ওই ফেল করবেন তখন পরবর্তী যে কোর্স টিচার তার মেটেরিয়াল তো আপনি পাচ্ছেন না, কারণ ওই কমিউনিকেশনটা একটু গ্যাপ হয়ে যায় কোনো কারণে। আপনি তখন তো ক্লাসে ঢুকতে পারবেন না, আপনি লিঙ্ক পাবেন না, ক্লাস মডারেটর আপনাকে মেইল করবে না বা এসএমএস দেবে না। তখন আপনাকে নিজে নিজেই সেই কোর্সের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। একটু কঠিন হবে, অনেক কঠিন না বিষয়টা, একটু কঠিন হবে, নতুন সময়ে দোয়া একটু রাখেন স্যার ভালো। যাতে আমরা হ্যাঁ মানে ফার্স্ট টাইমে পাস করতে পারি ইনশাআল্লাহ, দোয়া রাখেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই আমাদের অবশ্যই পাশ চেষ্টার ফল করবেন, মিঠা পাশ হবে করবেন, ইনশাআল্লাহ। পাশ করবেন। কিন্তু আপনাকে টাইমটাকে মানে ইউটিলাইজ করতে হবে যে না আজকে না পড়ে আসুক, সেপ্টেম্বর তো অনেক দেরি আছে, তাহলে জুলাই থেকে স্টার্ট করব। এরকম হলে মানে ডিফিকাল্ট হয়ে যাবে। এই কোর্সটাই দেখবেন আমরা অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ করেছি। যখন আমার পোর্শনটা এখানে তো দুইটা পার্ট, একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স আর সেকেন্ড পার্ট হচ্ছে সেক্রেটারিয়াল সেক্রেটারি। প্র্যাকটিস। যখন হ্যাঁ, টোটাল কোর্সটা যখন শেষ হবে তখন কোর্সটা আপনার কাছে মোটেই ডিফিকাল্ট মনে হবে না। হ্যাঁ, হুম, কোর্সটা ইজি মনে হবে, বাট আপনার একটা ফিলিং আসবে আমার মনে হয় যে কোর্সটা ভাস্ট, অনেক বিশাল। তো এতটুকু লোড নিয়ে আমি এক্সামটা সুন্দরভাবে দিলেই আমি পাশ করতে পারবো, এটাই ইনশাআল্লাহ। মনে হবে। ইভেন প্রত্যেকটা কোর্সই ঠিক তাই, আপনি কস্ট অ্যাকাউন্টিং বলেন বা অন্য কোনো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলেন, কস্ট অ্যাকাউন্টিং এর এত ভাস্ট কোর্স, এত চ্যাপ্টার আছে, আপনি টোটালটা পড়ে আপনাকে কোনোটা বাদ দেওয়া যাবে না, বাদ দিলে প্রবলেম। তো হ্যাঁ, বাদ টোটালটা দেওয়া পড়ে যাবে। আপনাকে এই লোডটা নিয়ে দিতে হবে। এই হচ্ছে মানে এখানে ভাস্ট, আর স্কোপ অফ দা সিলেবাস অনেক বড়। এটা একটা প্রবলেম, এই কারণে আপনাকে সময়কে ইউজ করতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার, ঠিক আছে, ইনশাআল্লাহ। এই ঠিক ওরিয়েন্টেশনের আছে। ক্লাসে সব ছিল স্যার এইটাই, কিন্তু হয়তো এটা আমরা কোনো কারণে মিস করছি। ও, ওরিয়েন্টেশন ক্লাসে এগুলো ছিল। আচ্ছা। হুম। আর যারা পাশ এই যে করতে স্যার, পারেন আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আসলে আপনি সময় দিতে না পারার কারণে আপনি হয়তো বা পাশ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য যেহেতু অ্যাডমিশন নিয়েছেন একটা ড্রিম, আর আমি একটা কথা বলছি, আপনার পরিবর্তিত বিশ্বের সাথে, সমাজের সাথে, দেশের সাথে আইসিএমবি আপনাকে সবসময় একটা পরিবর্তিত রূপ দেবে, যেটা আপনি সার্ভাইভ করতে পারবেন, আপনি সাস্টেইন করতে পারবেন। এনিওয়ে, তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, একটা প্রশ্ন ছিল লাস্ট বিফোর ঈদ, হোয়েন আই ফিনিশড মাই লাস্ট ক্লাস, একজন কোশ্চেন করেছিল যে
এই পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি এটা কেন? বলছে স্যার এটি ঈদের পরে বলবেন। ও সে কি আজকে ক্লাসে আছেন যে প্রশ্নটা আমাকে করেছিল? মেবি নাই। নাই। আচ্ছা, তাহলে সে যেহেতু নাই, তাহলে আর এটা আনসার আমি আজকে দেবো না। সে যদি কখনো রিমাইন্ড দেয় তাহলে আমি দিব। আচ্ছা, তাহলে আমি শেয়ার স্ক্রিনে চলে যাই। স্যার একটা কথা ছিল একটু বলেন বলেন বলেন, সেটা শেষ হচ্ছে করেন। স্যার হ্যাঁ সেটা হচ্ছে স্যার, কোনো কি রেফারেন্স বুক আছে যেটা আমরা কিনে পড়তে পারি, মানে বইয়ের ব্যাপারটা স্যার হ্যাঁ, একটু আছে তো আমি দিয়েছি তো। আমি তো দিয়েছি স্যার আমরা মিস রেফারেন্স করেছি, বুকটা যেটা দিয়েছি। সত্যি কথা আমি 18 থেকে মিস ভর্তি করেছেন হয়েছি স্যার, আপনি? যার কারণে স্যার এখন এটা আমার ফার্স্ট ক্লাস স্যার, আমি এই জন্য স্যার ও একটু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট আর ক্লাস। আমি 10 সেকেন্ড একটু বলবো স্যার। মানে আমরা যদি অন্য কোনো বই না পড়ি, আপনার যে ম্যাটেরিয়ালসটা আছে এই সাবজেক্টের জন্য, যদি এটা খুব হ্যাঁ ভালো করে করি, তাহলে স্যার আমরা মানে আশা করতে পারি তো স্যার? হ্যাঁ, আশা করতে পারি। সেক্ষেত্রে আমি লাস্ট ক্লাসগুলোতে আমি দেখিয়ে দিব যে আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর পরীক্ষায় যে আসছে তার কনসিস্টেন্সিটা আমি আপনাদের সাথে এটা পরবর্তীতে শেয়ার করব। এটা আমি এখন আজকে বলছি না। এখান থেকে কিছুই পাবেন না, আবার এখান থেকে সব পাবেন। তো এই আনসারটা এটা আমি হয়তো বা লাস্ট যখন আমি ক্লাস একটা দুইটা ক্লাস থাকবে, ওই একটা দুইটা ক্লাসে এটা আমি দেখিয়ে দেবো। বুঝতে পারলাম? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সিমিতে স্যার পরীক্ষা তো বছরে 3 বার হয়, এখানে হ্যাঁ, স্যার পরীক্ষা গণনার পদ্ধতি কি স্যার? যে 3 বার আমরা পরি- যখন প্রথম আমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে, আমরা এরপরে সেপ্টেম্বরে দিব। আহ, হ্যাঁ এরপরে কি আমরা জানুয়ারিতে আবার বসতে পারবো বা মেতে গিয়ে হ্যাঁ বসতে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সামটা 7-8 মাস পরে হয়। ফার্স্ট জি এক্সামটা স্যার। যখন আপনি অ্যাডমিশন নেবেন, তারপরে এগুলো 4 মাস পর পর। তারপরে তার মানে আমাদেরকে দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন করতে হবে স্যার এই জুনের মধ্যেই স্যার? জুনের মধ্যে বলতে আপনার সেপ্টেম্বরে যদি এক্সাম দেন, আর একটা জানুয়ারিতে এক্সাম আছে, আপনি জানুয়ারি এক্সামও দিতে পারবেন। জি স্যার। সেপ্টেম্বরের এক্সামের রেজাল্টটা পাবেন আপনার অক্টোবর নভেম্বর, আহ, খুব সম্ভবত আপনার রেজাল্ট পাবেন ডিসেম্বরে, মনে হয় রেজাল্টটা পাবেন, নভেম্বরের শেষে পাবেন এরকম। তো তখনই আপনি বুঝতে পারবেন কোনটা পাস করেছেন কোনটা করেননি। দেন আপনি ডিসেম্বরে আবার এনরোলমেন্ট, জানুয়ারিতে এক্সাম। স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা কথা বলবো স্যার। জি জি, বলেন। স্যার, আমি তো লেভেল 1 আর লেভেল 2 একসাথে মানে রেজিস্ট্রেশন করেছি। তো সেক্ষেত্রে তো সব সাবজেক্ট আমি একসাথে নিতে পারবো না। তো পরবর্তীতে কি আমার হ্যাঁ, সমস্যা হবে? আমি চাচ্ছিলাম যে 2-3টা করে এক্সাম না দিব। না 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 না, কোনো সমস্যা নেই। আপনি কনভেনিয়েন্ট ওয়েতে আপনি এক্সাম দিতে পারবেন। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার কিন্তু সেক্ষেত্রে কি আপনার যে কমপ্লায়েন্স গুলো, যে জি স্যার। কমপ্লায়েন্স গুলো সেই কমপ্লায়েন্স গুলো আপনাকে মানতে হবে। যেমন যদি আপনাকে অ্যাসাইনমেন্ট চাই, তাহলে সবগুলো সাবজেক্টের এখনই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এরকম কিছু কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্স গুলো আপনাকে মানতে হবে। তাহলে যখন এটা ডিউ হয়ে যাবে, ডিউ বলতে আই মিন আপনি সেপ্টেম্বরে এক্সাম দিবেন। আপনি এবার জি। সেপ্টেম্বর এক্সাম দেওয়া মানে আপনি জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন। এখন যে কমপ্লায়েন্স আছে এখনই এটাকে আপনি করতে হবে, তারপর আর কোনো কমপ্লায়েন্স নাই, তারপর শুধু আপনাকে শুধু এক্সাম দিতে হবে। স্যার, আমি অ্যাজাম্পশন খুব একটা পাইনি, 2টা সাবজেক্ট পেয়েছি। আমি যে বাইরে আচ্ছা, পড়াশোনা করেছি, তো বাংলাদেশে এই যে আইসিএম এর যে সাবজেক্ট গুলো যে অ্যাজাম্পশন দিচ্ছে, তো ওগুলো আমি হ্যাঁ। খুব একটা পাইনি। তো আমি মাত্র 2টা আর কি পাইছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেখানে পড়ালেখা করেছেন তার কোর্স কন্টেন্ট আইসিএমবি এর সাথে ম্যাচ করলে আপনি এক্সামশনটা পাবেন। সেটা নিয়ে যে আপনি ক্লেম করলে দেন আপনি এক্সামশন পাবেন, যদি ম্যাচ করে। ম্যাচ না করলে তাহলে তো আসলে এক্সামশনটা পাবেন না। ম্যাথ ম্যাথ মানে পুরোটা হয় না। আমি এই যে হ্যাঁ হ্যাঁ ইউকে হ্যাঁ, পড়াশোনা সেই করেছি কারণেই তো, পাননি, সান্ডারল্যান্ড ঠিকই আছে। ইউনিভার্সিটি। কোন জি স্যার, ইউনিভার্সিটি পড়েছেন? সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, ইউকে। আচ্ছা, তো সেখানে মানে কোন সাবজেক্টে পড়েছেন? স্যার, ওটা আমার জেনারেল এমবিএ ছিল। আচ্ছা, জেনারেল বিবিএ, এমবিএ। এমবিএ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশে অনার্স যেটা, ওটা তাও প্রাইভেট ভার্সিটি, তো খুব একটা মিলতেছে না সাবজেক্ট, ওই জন্য 2টা আর কি অ্যাজাম্পশন পেয়েছি।
আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে, পরীক্ষা দেন। এগুলো ফাউন্ডেশন কোর্স তো আপনার এগুলা পাস করবেন, খুব ইজিলি পাস করবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখা স্যার যাচ্ছে দেখতে স্যার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আজকে আমরা থার্ড চ্যাপ্টার সিলেবাসের আমরা থার্ড চ্যাপ্টার করব। সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম আমরা করেছি, আজকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড কর্পোরেট সাস্টেনেবিলিটি থার্ড চ্যাপ্টার, এটা আমরা দেখব। এখানে 10% ওয়েট দিয়েছে, কিন্তু এখান থেকে আমি দেখেছি যে ওয়েটটা বেশি, মানে ফাইনালে কোশ্চেনটা বেশি আসে। তো সমস্যা নেই, আমরা ততটুকু গুরুত্ব দিয়েই পড়বো। এখানে যতটুকু গুরুত্ব আছে তার চেয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা এটা পড়বো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে কর্পোরেট সাস্টেনেবিলিটি। তো কর্পোরেট সাস্টেনেবিলিটি তো ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে when we learn the introduction of the corporate governance, দেন আমরা এই প্রশ্নটা আমাদের চলে আসছিল। তো সেটা এখানেও আমরা দেখবো, সমস্যা নাই। তো এখানে কি কি দেখবো আমরা, সেগুলো যদি একটু এট এ গ্লান্স যদি একটু দেখে নিই। এখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মিনিংটা দেখবো, এর ইম্পর্টেন্স দেখবো। অ্যাকচুয়ালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্টেক হোল্ডার কারা, এর পার্টি কারা, দেন কোন কোন ফ্যাক্টর গুলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। তারপর কিছু অ্যাপ্রোচ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে ট্রিপল বটম লাইন অ্যাপ্রোচ। তো সেই অ্যাপ্রোচটা দেখবো যে এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে ইয়া করে, হচ্ছে ইমপ্লিমেন্ট করে বা এনশিওর করে একটা অর্গানাইজেশনে। দেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে ফিলান্থ্রপিক কিছু অ্যাক্টিভিটিস, এটার একটা কম্পারিজন আমরা একটু দেখবো, এটা সিলেবাসে আছে। দেন লাস্ট, নট দ্য লাস্ট, কর্পোরেট সাস্টেনেবিলিটি। আসলে অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা কি, যে কর্পোরেট সাস্টেনেবিলিটি কনসেপ্টটা কি, ইভেন এই সাস্টেনেবিলিটি কনসেপ্টের পিলার গুলো কি, কম্পোনেন্ট গুলো কি, কোনগুলো নিয়ে আমার সাস্টেনেবিলিটি এনশিওর করবে, সেই জিনিসগুলো দেখবো। আর সাস্টেনেবিলিটি একটা অর্গানাইজেশনে আছে কিনা, সেটা রিপোর্টিংটা কিভাবে হবে। হ্যাঁ, একটা অর্গানাইজেশন সাস্টেনেবলের দিকে যাচ্ছে কিনা বা তার সাস্টেনেবিলিটি আছে কিনা, এটা রিপোর্ট করতে হবে, স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে। তো সেটা রিপোর্টিং ওয়েটা কিভাবে, যে আমরা কিভাবে কর্পোরেট রিপোর্টিং সাস্টেনেবিলিটি করব। আগামী দিনে আপনারা জানেন যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এর পাশাপাশি খুবই মানে ভেরি সুন আসতেছে কমপ্লায়েন্স, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি রিপোর্টিং কমপ্লায়েন্স। শুধুমাত্র সেগুলোই রিপোর্ট করলে হবে না, তার সাথে সাস্টেনেবিলিটি রিপোর্টিং করতে হবে। এখন এই সাস্টেনেবিলিটি রিপোর্টিং এ আগামী দিনে দেখবেন যে মানে জব মার্কেটে মানে এটার আলাদা একটা ডিমান্ড ক্রিয়েট হবে। যারা সাস্টেনেবিলিটি রিপোর্টিং এ এক্সপার্ট হবে, তারা খুব ভালো রোল প্লে করতে পারবে আগামী দিনে জব মার্কেটে। তো সেখানে সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা কিভাবে হবে, যেমন আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে হয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হয় আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এগুলোকে কমপ্লাই করে। ঠিক আছে? তারপরে বাংলাদেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তারপরে ভ্যালু এডেড ট্যাক্স অ্যাক্ট, এগুলোকে কমপ্লাই করে আমাদের রিপোর্টিংটা হয়। তো এখন তাহলে সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা কিভাবে হবে? সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে, তার মধ্যে জিআরআই একটা, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ। তো তারা কিছু স্ট্যান্ডার্ড দিয়েছে, তারা কিছু ফ্রেমওয়ার্ক দিয়েছে, যে যে ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড বেসড করে ইউ ক্যান প্রিপেয়ার ইউর সাস্টেনেবিলিটি রিপোর্ট অন ইউর অর্গানাইজেশন। এট দ্য সেম টাইম সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তৈরি হয়েছে, যেমন ইন্টারন্যাশনাল, আপনারা জানেন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আছে, যারা হচ্ছে আইএফআরএস ইস্যু করে থাকে। তো তেমনি ভাবে সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তৈরি হয়েছে। তারপরে হচ্ছে আপনার আছে উম, হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাস্টেনেবিলিটি রিপোর্টিং স্ট্যান্ডার্ড আছে। তারপর হচ্ছে আপনার জিএইচজি প্রোটোকল, তাদের একটা রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আছে। তারপর হচ্ছে আইএসও
আইএসও 14094 মোস্ট প্রবাবলি। তো তাদের একটা সাস্টেনেবিলিটি রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আছে। তো এই ফ্রেমওয়ার্ক গুলোকে কমপ্লাই করে দেন হচ্ছে আপনি কিভাবে এই রিপোর্টটা তৈরি করতে পারেন। তো তার মধ্যে সবচেয়ে মানে আপাতত আমাদের এশিয়াতে অ্যাকসেপ্টেড বা এশিয়াতে যেটা ফলো করা হচ্ছে সেটা হচ্ছে জিআরআই স্ট্যান্ডার্ড। আমরা দেখবো জিআরআই তে কি 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 স্ট্যান্ডার্ড আছে যার উপর বেসিস করে আমরা এই রিপোর্টিংটা করতে পারবো। তো এই কারণে জাস্ট ষষ্ঠ নাম্বার এটি লাস্ট জিআর এর উপর টোটাল একটা রাখছি আর কি, মানে কি বলবো, কন্টেন্টই রাখছি। ফর জিআরআই ফিচার কি আর স্ট্যান্ডার্ড গুলো কি, হ্যাঁ, এই আমরা যদি জিআরআই রিপোর্টিং করি কি কি বেনিফিটস পেতে পারি এগুলো রাখছি। তো এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার। আশা করি 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে তো ইন্ট্রোডাকশন দিতে একটু সময় চলে গেছে, তো একটু কন্টিনিউ করি। তো ফার্স্ট একটা কনসেপ্ট আমরা মোটামুটি সবাই জানি সিএসআরটা কি। তবে সিএসআর এর ক্ষেত্রে একটা কনসেপ্ট, আমাদের জেনারেল একটা কনসেপ্ট হচ্ছে যে সিএসআর হচ্ছে একটা মার্কেটিং অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি তা না। সিএসআর হচ্ছে একটা মানে অ্যাকাউন্টিং এর একটা পার্ট। তার কারণে আপনি এখানে মানে এটা পড়ছেন। অ্যাকচুয়ালি সিএসআর কর্পোরেট গভর্নেন্স এর ভিউ পয়েন্ট থেকে সিএসআর কে কিভাবে দেখা হয়, অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সেটাই, বাট এখানে এরা একটু গুছিয়ে বলেছে। ফার্স্ট বলেছে যে সিএসআর রেফার্স দ্য কোম্পানিজ কমিটমেন্ট। প্রথম কথাটা হচ্ছে যে যেটা কমিট করবে একটা অর্গানাইজেশন, যে আমি এটা করব সেটা করব, আমি প্রোডাক্টের এই কোয়ালিটি দিব, সেই কমিটমেন্টটা ইথিক্যালি অপারেট করবে। ফার্স্ট ওয়ান। এই ইথিক্যালি অপারেটটা কিভাবে করবে? ইথিক্যালি অপারেটটা করবে তার যত কমপ্লায়েন্স আছে সেটা মেনটেন করে। এখন যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় তার জন্য রেগুলাটরি বডি, গভর্নমেন্ট, আদার বডিজ, তারা যদি কোনো মানে কমপ্লায়েন্স দিয়ে থাকে সেটা তাদেরকে মানতে হবে। এটাই হচ্ছে অপারেট ইথিক্যালি, এটার মিনিংটা তাই। এটা হচ্ছে গভর্নেন্স, যেটা আমরা এর আগে পড়ে আসছি। আচ্ছা, দেন হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রিবিউট করবে ইকোনমিক ডেভেলপমেন্টে, improve the quality of life of its workforce, local community and society as a whole। তার মানে কোয়ালিটি অফ লাইফ শুধু ওয়ার্কফোর্সের ইমপ্রুভ করবে না, লোকাল কমিউনিটি ইমপ্রুভ করবে। কি অ্যাক্টিভিটিস? সিএসআর অ্যাক্টিভিটিস, এই রেসপন্সিবিলিটি। সোসাইটি অ্যাজ এ হোল, এখন ওয়ার্কফোর্স নিয়ে সোসাইটি, লোকাল কমিউনিটি নিয়ে সোসাইটি, এই কারণে লাস্টে একটা কথা বলছে যে সোসাইটি অ্যাজ এ হোল। তাহলে এখানে কম্পোনেন্ট কি? প্রথম কথা হচ্ছে যে সিএচআর আমার বিজনেস কমিটমেন্ট ইথিক্যালি এটা অপারেট করবে, ইকোনমিক ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করবে, আর ওয়ার্কফোর্স, লোকাল কমিউনিটি বা সোসাইটি অ্যাজ এ হোল তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে। এই কারণে সিএসআর ইন্টিগ্রেট করে 3টা জিনিসকে। একটা হচ্ছে সোসাইটি, সোশ্যাল ফ্যাক্টর বা সোসাইটি, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে আপনার যে এনভায়রনমেন্টকে পলিউট না করা। আপনার সিএসআর অ্যাক্টিভিটিস ইন্টিগ্রেট করে 3টা জিনিস, একটা হচ্ছে সোশ্যাল, এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে ইথিক্যাল রেসপন্সিবিলিটি। ইথিক্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নেন্স, যেটাকে সংক্ষেপে বলে ইএসজি, এনভায়রনমেন্ট, সোসাইটি এন্ড হচ্ছে আপনার গভর্নেন্স। এই 3টে অ্যাকাউন্টিং এর বর্তমানে হট ইস্যু। ইএসজি, এনভায়রনমেন্ট, সোসাইটি, আর একটা হচ্ছে গভর্নেন্স। তো এই 3টা হচ্ছে সাস্টেনেবিলিটির সাথে খুবই যুক্ত। এই 3টাকে মেনটেন করতে পারলে দ্যাট মিনস আপনি সোশ্যাল ইন্টারেস্ট বা সোসাইটির যদি মেম্বার যারা আছে তাদের কোয়ালিটি অফ লাইফ যদি ইনক্রিজ করতে পারেন, আপনি বিজনেস করবেন আপনার এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট না ফেলে, আপনি বিজনেস করবেন সকল ধরনের গভর্নেন্সকে এনশিওর করে, তাহলে আপনার বিজনেস সাস্টেনেবল হবে। সো এখানে একটু উদাহরণ দিয়েছি যে আমরা তো দেখেছি ইউনিলিভার, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, তারা বিভিন্ন ভাবে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো করে থাকে। হ্যাঁ, সিএসআর অ্যাক্টিভিটিস তারা বিভিন্ন ভাবে করে থাকে। আচ্ছা, তো সিএসআরটা কেন, আমরা এই জায়গাটাতে একটা ধারণা পেয়েছি যখন আমরা মিনিং অফ সিএসআর আমরা দেখতে গেছি। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যে সিএসআর করার দ্বারা একটা অর্গানাইজেশনের রেপুটেশন বা ট্রাস্ট
ওই অর্গানাইজেশনের প্রতি লয়্যালটি এটা বাড়ে। দ্যাট মিনস ব্র্যান্ড লয়্যালটি সেটা বাড়ে কোনো সিএসআর অ্যাক্টিভিটিস দ্বারা। এডুকেশনে ডাচ বাংলা ব্যাংক তারা এডুকেশনে কিন্তু সিএসআর করে থাকে। এখন তারা এডুকেশনে সিএসআর করে থাকে, দেখে থাকবেন যে যে স্টুডেন্টটা ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ নিয়ে গ্রাজুয়েট হলো, তার কিন্তু ডাচ বাংলা ব্যাংকের প্রতি লয়্যালটি কিন্তু অন্যরকম থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যে প্রোডাক্ট ইউজ করেন সেই অর্গানাইজেশন যদি কখনো সিএসআর করে থাকে, সেই অর্গানাইজেশনের প্রতি আপনার ট্রাস্ট বাড়বে, এটি খুব স্বাভাবিক, নর্মাল। দেন লিগাল অ্যান্ড রেগুলারিটি কমপ্লায়েন্স। অলরেডি বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে তাদের সিএসআর অ্যাক্টিভিটিস নিয়ে। তাহলে যদি বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলারিটি বডি অফ অল স্কেডিউল ব্যাংকস, তাহলে বাংলাদেশ ব্যাংক যদি কোনো নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, তাহলে সেটাই হচ্ছে তার জন্য কমপ্লায়েন্স। অলরেডি তারা দিয়ে দিয়েছে তারা কিভাবে সিএসআর অ্যাক্টিভিটিস করবে, এবং সেই সিএসআর অ্যাক্টিভিটিস কিভাবে তারা রিপোর্টিং করবে। কোথায় রিপোর্ট করবে কেউ বলতে পারেন? সিএসআর অ্যাক্টিভিটিস রিপোর্টিং করবে কোথায়? স্যার অ্যানুয়াল রিপোর্টে স্যার। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি করেন আপনি? স্যার আমি ব্যাংকে আছি স্যার, মোবাইল ব্যাংক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যানুয়াল রিপোর্টে তার সিএসআর অ্যাক্টিভিটিস তারা এটা রিপোর্ট করে থাকবে। হ্যাঁ, দেন এমপ্লয়ি এনগেজমেন্ট এন্ড রিটেনশন। এমপ্লয়ি এনগেজমেন্ট এন্ড রিটেনশন, তো ইন দ্যাট কেস আপনার সিএচআর অ্যাক্টিভিটিস দ্বারা আপনার এমপ্লয়ীদেরকে আপনার অর্গানাইজেশনে আরো লয়াল করতে পারেন। আপনি দেখে থাকবেন যে, বা আমরা অ্যাজ এ হিউম্যান বিং যখন আমাদের অর্গানাইজেশন কোথাও সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, সেটা কিন্তু আমরা খুব প্রাউড ফিল করি যে এটা আমার অর্গানাইজেশন এই কাজটা করেছে। তো তাতে করে কিন্তু আমার অর্গানাইজেশনে এনগেজমেন্টটা বাড়ে, আমি অর্গানাইজেশনে কাজ করে নিজেকে প্রাউড ফিল করি যে এই অর্গানাইজেশন সোসাইটির জন্য এটা করছে, সো আমি ওই অর্গানাইজেশনে একটা গর্বিত কি এমপ্লয়ি। দেন কাস্টমার এন্ড ইনভেস্টর আপিল, দিজ আর দা আসলে অ্যাকচুয়ালি এখন দেখবো যে কি স্টেক হোল্ডার অফ সিএচআর। সিএচআর এর স্টেক হোল্ডার কারা? এখানে মাল্টিপল স্টেক হোল্ডার আছে। ফার্স্ট হচ্ছে এমপ্লয়, ফার্স্ট দেখতে হবে এমপ্লয়ীকে। এখন সিএসআর মানে হচ্ছে এমপ্লয়ীকে না দেখে আমি দেখা গেল যে একদম অন্য কোথাও বা অন্য দেশে গাজা বা আপনার হচ্ছে যে অন্য কোনো কান্ট্রিতে, মায়ানমার বা শ্রীলঙ্কা, অন্য কোনো কান্ট্রিতে একটা ক্রাইসিস হয়েছে, সেখানে আমি খুব অনুদান দিচ্ছি, বাট আমার এমপ্লয়ীকে ফেয়ার ওয়েজ দিচ্ছি না, আমার এমপ্লয়ীদের ওয়েলফেয়ারের জন্য আমরা কিছু করছি না, তাদের গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট এনশিওর করছি না, তাদের সেফটি এনশিওর করছি না, তাদের স্কিল ডেভেলপমেন্ট করছি না, বাট দেখা গেল অন্য জায়গায় করছি। এটাকে সিএসআর এর, সিএসআর একে ডিফাইন করে না। সিএসআর বলছে ফার্স্ট অফ অল, কারণ এমপ্লয়িরাই হচ্ছে পার্ট অফ দ্য সোসাইটি, এটা হচ্ছে মেজর পার্ট। ঠিক আছে, সো তাদের ওয়ার্ক কন্ডিশন, তাদের ফেয়ার ওয়েজ, তাদের এমপ্লয়মেন্ট পলিসি, এগুলো তুমি আগে ভালো করো, ওয়ার্ক প্লেস সেফটি এগুলো তুমি এনশিওর করো। তো ফার্স্ট হচ্ছে এমপ্লয়, দেন কাস্টমার। কাস্টমার কাস্টমার এরা হচ্ছে বড় স্টেক হোল্ডার এই সিএসআর অ্যাক্টিভিটিস। তো কাস্টমারের কাছে আমরা তাদেরকে সাস্টেনেবল মানে ইকো ফ্রেন্ডলি এন্ড ইথিক্যালি সোর্স প্রোডাক্ট আমরা তাদেরকে দিতে পারি। আমরা যেমন হতে পারে আমরা পলিথিন না দিয়ে, পলিথিন যে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, পলিথিন না দিয়ে আমরা পরিবেশ বান্ধব ব্যাগ, যেমন অনেক অর্গানাইজেশন দিয়ে থাকে পাটের ব্যাগ, সেটাকে আমরা দিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যে ওই প্রোডাক্টটা অ্যাজ এ হোল প্রোডাক্টটা যেন টোটালি যেন ওই কাস্টমার ফ্রেন্ডলি হয়, কাস্টমারের যেন ক্ষতি না হয়। সাময়িক একটা বেনিফিট পেলো বাট লং টার্ম ক্ষতি হলো। অনেক প্রোডাক্ট আছে যে আমরা ইউজ করি, সাময়িক বেনিফিট পাই বাট সেখান থেকে লং টার্ম ক্ষতি হয়ে যায়, তো সেটা সিএসআর অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। দেন ইনভেস্টর এন্ড শেয়ার হোল্ডার, ডেফিনেটলি দে আর অলসো পার্ট অ্যান্ড মেজর স্টেক হোল্ডার অফ সিএসআর অ্যাক্টিভিটিস। তো সেখানে কিভাবে ইনক্রিজিং ফোকাস অন এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ফ্যাক্টরস বিফোর ইনভেস্টিং, and also companies with strong CSR policy reduce business risks and attract long-term investors. Then government and regulatory authorities, definitely তারা হচ্ছে আমাদের এই সিএচআর এর, কারণ গভর্নমেন্টের সিএচআর যে যদি কোনো রুলস এন্ড রেগুলেশন থাকে, ডিরেকশন থাকে, আমাদের সেটা কমপ্লাই করতে হবে, তো তারও একটা বড় পার্টি।
আলটিমেটলি গভর্নমেন্ট তো হচ্ছে মানে অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক। সো আমার রাষ্ট্র বা সোসাইটির অভিভাবক গভর্নমেন্ট। সো আলটিমেটলি গভর্নমেন্টই হচ্ছে আমাদের এই স্টেক হোল্ডার এই সিএসআর অ্যাক্টিভিটিজ এর। কারণ সোসাইটি ভালো থাকলে গভর্নমেন্ট ভালো থাকবে, পিপল ভালো থাকলে গভর্নমেন্ট ভালো থাকবে। হুম। তো এখন গভর্নমেন্ট তো এজ এ হোল লায়াবল। যেমন এনভায়রনমেন্ট খারাপ হলে গভর্নমেন্ট লায়াবল। হ্যাঁ। তারপরে কোনো প্রোডাক্ট ইউজ করে যদি কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়, গভর্নমেন্ট লায়াবল। তো সেক্ষেত্রে তারপর লেবারদের যদি কি করা হয়, লেবারদের যদি এক্সপ্লয়েট করা হয়, তার জন্য কিন্তু দেখবেন যে লেবারদের রাস্তায় নেমে ওই অর্গানাইজেশনের বিপক্ষে যাওয়ার চেয়ে গভর্নমেন্টের আগে, সবার আগে কিন্তু যায়। খেয়াল করবেন যে শ্রমিক বিক্ষোভ গুলা কিন্তু ওই প্রতিষ্ঠানের মানে ইয়েতে হয় না, মানে বিরুদ্ধে হয় না। বিরুদ্ধে কার বিরুদ্ধে হয়? গভর্নমেন্টের বিরুদ্ধে। গভর্নমেন্টের কাছে কিন্তু জব দিয়ে চায় যে আমি এই অর্গানাইজেশনে কাজ করি, আমি সময় মতো বেতন পাই না, তারপর হচ্ছে যে আমি সেফটি পাই না। তো এটা গভর্নমেন্টকে কিন্তু সবার আগে অ্যাকিউজ করে দেন ওই অর্গানাইজেশনকে বলে। লোকাল কমিউনিটি তো বটেই, এনজিও, সিভিল সোসাইটি। তো দিজ আর দ্য মেজর স্টেক হোল্ডার আলটিমেটলি, এগুলো আমাদের একটু দেখলেই হয়ে যাবে। আর আরেকটা বিষয় আছে যে ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টর গুলো আমার সিএসআর অ্যাক্টিভিটিস কে ইনফ্লুয়েন্স করে। সিএসআর অ্যাক্টিভিটিস ইনফ্লুয়েন্স প্রথমত যেটা করবে সেটা হচ্ছে যে আমার যদি কোনো কমপ্লায়েন্স থাকে, তাহলে আমাকে সিএসআর করতে হবে। যেমন ব্যাংকের জন্য একটা সিএসআর পলিসি আছে বাংলাদেশ ব্যাংকের। তো সুতরাং দে নিড টু ফলো দ্য পলিসি গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক, বাট আদার অর্গানাইজেশনের জন্য নেই। সো করতে হবে না। তা এখন সিএসআর অ্যাক্টিভিটিস শুধু বাংলাদেশ ব্যাংক তো ইয়া করেনি, হচ্ছে যে মানে একটা ডিরেকশন দেয়নি। ইভেন সিএসআর অ্যাক্টিভিটিসটা কিভাবে করবে, সিএসআর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যেন আবার কোম্পানি কোনো মানে অন্য কোনো যেন সুবিধা যেন না নিতে পারে, অনৈতিক কোনো সুবিধা, এটার মাধ্যমেও কিছু কিছু প্রতিষ্ঠান অনৈতিক সুবিধা শুরু করে দিয়েছিল। সো সেটাকে কন্ট্রোল যেন করা যায়, সেভাবে তাদের যদি কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকে, তো সেটা অবশ্যই আপনার সিএসআর অ্যাক্টিভিটিস কে ইনফ্লুয়েন্স করবে। কারণ সেই ফ্রেমওয়ার্কের আলোকে আপনাকে সিএসআর অ্যাক্টিভিটিস করতে হবে। মার্কেট অ্যান্ড কনজিউমার এক্সপেকটেশন। তো মার্কেটে আপনার কম্পিটিটর যদি কখনো সিএসআর অ্যাক্টিভিটিস করে, তাহলে আপনার সাস্টেইন করার জন্য আপনাকেও সিএসআর অ্যাক্টিভিটিস করা লাগতে পারে। আপনার কনজিউমার যারা আছে তারা যদি ফিল করে যে আহ, যে তোমাদের সোসাইটির জন্য এটা করা উচিত, আমরা এত প্রোডাক্ট পারচেজ করার মাধ্যমে তোমাদেরকে এত প্রফিট করে দেই, সো ইউ নিড টু সামথিং অর ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি। কর্পোরেট কালচার এন্ড লিডারশিপ কমিটমেন্ট, হ্যাঁ এখান থেকে হতে পারে কোনো টপ এক্সিকিউটিভ যদি ফিল করে যে আমি আজকে সিইও হয়েছে গুগলের, আমি আজকে সিইও হয়েছি অ্যাপেলের, আমি আজকে সিইও হয়েছে অন্য কোনো অর্গানাইজেশনের, হওয়ার পর সে তার লিডারশিপ দ্বারা বললো যে আজকে আমার প্রতিষ্ঠানে কোনো কাগজ প্রিন্ট হবে না, সব অনলাইনে হবে, সব অনলাইন করে দিলাম। তো এই যে অনলাইন করলাম, এই যে একটা অ্যাক্টিভিটিস গ্রিন, মানে এটাকে বলছে কি, কি বলে এটা, পেপারলেস ওয়ার্ক, এটা করলাম। তাহলে এটাও তো একটা এনভায়রনমেন্টের জন্য ভালো। পেপারলেস অফিস আমি করে দিলাম আজকে থেকে, আমি আজকে থেকে করে দিলাম হোম অফিস, এটাও পরিবেশের জন্য ভালো। সো মানে কোন লিডারশিপ দ্বারাও আমার এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা ইনফ্লুয়েন্সড হতে পারে। দেন ইন্ডাস্ট্রি টাইপ অনুযায়ী হয়, ইন্ডাস্ট্রি টাইপ অনুযায়ী হয়। যেমন ওয়েল, মাইনিং, টেক্সটাইল, এইসব ইন্ডাস্ট্রিতে দেখবেন যারা কাজ করে, বিশেষ করে এমপ্লয়ি, তারা আসলে খুব মানে, কিন্তু দেখবেন বিভিন্ন মানে একটা সময় পরে তারা অসুস্থ হয়ে যাবে, তাদের জন্য তারা স্পেশালি কিছু করতে পারে। দেখবেন যারা কালার করে, তারপর যারা ফ্যাক্টরিতে কাজ করে ধুলাবালির মধ্যে, তারা তো লং টার্মে তারা অসুস্থ হতে পারে। সো তাদের জন্য কিন্তু স্পেশালি অর্গানাইজেশনের কিন্তু কিছু করার আছে, করতে পারে। দেন ফাইন্যান্সিয়াল পজিশন আপনার সিএসআর অ্যাক্টিভিটিস কে ইনফ্লুয়েন্স করবেন। আপনার আর্থিক অবস্থা নেই, তাহলে আপনি সোসাইটির জন্য কিভাবে করবেন? সো আপনার ফাইন্যান্সিয়াল পজিশন একটা ফ্যাক্টর, যে আপনার সিএসআর অ্যাক্টিভিটিস কতটুকু করবেন, কিভাবে করবেন, করতে পারবেন কিনা। গ্লোবাল ইনফ্লুয়েন্স, সেটাও আপনার করতে পারেন। ইন্টারন্যাশনাল যদি কোনো কমপ্লায়েন্স থাকে, তো সেই অনুযায়ী যেমন আইএসও 26,000, এটা সিএসআর রিলেটেড কথা বলেছে। এখন যদি আপনার অর্গানাইজেশন রান করতে যদি বলে যে আইএসও 26,000 এর সার্টিফিকেশন লাগবে, এখন সেখানে বলা আছে আপনাকে সিএসআর করতে হবে, তাহলে কিন্তু এই আইএসও 26,000 কিন্তু আপনাকে কি করছে, ইনফ্লুয়েন্স করছে না সিএসআর এর ক্ষেত্রে।
স্টেক হোল্ডার প্রেশার অ্যান্ড অ্যাক্টিভিজম, যারা আলটিমেটলি স্টেক হোল্ডার আছে তারা যদি অর্গানাইজেশনকে প্রেশার দেয় যে তোমাদের অর্গানাইজেশনের জন্য এটা করা উচিত, যেটা আমি বলি একটু, অনেক সময় দেখবেন যে লোকাল এরিয়াতে বা পেরিফেরিক এরিয়াতে যদি ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরি গুলোর দ্বারা সেখানে পরিবেশের ক্ষতি হয়, সেই ফ্যাক্টরি গুলো হয়েছে হয়তো বা এগ্রিকালচারাল ল্যান্ড কে অ্যাকোয়ার করে, যার ফলে সেই অঞ্চলের মানুষ এক্সপেক্ট করে যে ওই অর্গানাইজেশন তাদের জন্য কিছু করুক, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আদার্স কোনো বেনিফিট তাদেরকে দেখ, হয়তো বা একটা স্কুল করে দেখ, আমাদের ছেলেমেয়েরা সেখানে একটা গুড কোয়ালিটির এডুকেশন পাবে, এটা হতে পারে। তো সো এইভাবে কিন্তু তাদের জন্য পার্টিকুলারলি করে আছে, কিন্তু প্রমাণ আছে, স্কোয়ার আছে পাবনার, কেউ আছেন এখানে? আচ্ছা, স্কোয়ার করে থাকে। তো পাবনাতে যে স্কোয়ার আছে, সে তো সেখানে ওই লোকালদের জন্য তারা অনেক কাজ করে থাকে, সিএসআর করে থাকে। তো সেই প্রেসারে অনেক সময় করে থাকে, তারা ফিল করে যে আমি এই অঞ্চলে করছি। কোনো প্রশ্ন আছে? আপাতত কোনো কোয়েশ্চেন নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটা একটা অ্যাপ্রোচ এখন আমরা একটু দেখবো, যেটা সিএচআর বা সাস্টেনেবিলিটি এগুলোর সাথেই যুক্ত, সিলেবাসে আছে, ট্রিপল বটম লাইন অ্যাপ্রোচ। বিগত সালে এটা নিয়ে এখান থেকে প্রশ্ন হয়েছিল দেখেছি। তো ট্রিপল বটম লাইন অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে একটা সাস্টেনেবিলিটি ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে একটা সাস্টেনেবিলিটি ইস্যু। আপনি যদি এটা, একটা অর্গানাইজেশন যদি এটা মেনটেন করে, সেই অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি বাড়বে। সো তার মধ্যে ট্রিপল বটম লাইন এটা একটা সাস্টেনেবিলিটি ফ্রেমওয়ার্ক, যেটা কোম্পানির পারফরমেন্স কি ইভালুয়েট করবে তিনটা ডাইমেনশন। একটা হচ্ছে পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রফিট। আলটিমেটলি ওই যে এর আগে যেগুলো আমরা দেখে আসছি সেই জিনিসগুলো এখানে আসছে। পিপল মানে হচ্ছে কি সোসাইটাল ফ্যাক্টর বা সোশ্যাল ফ্যাক্টর, সোসাইটি। দেন প্ল্যানেট কি আর্থ, তার মানে হচ্ছে আহ একটা এনভায়রনমেন্টাল ইস্যু, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি, তার মানে একটা ই আর একটা এস। আর এখানে বলছে যে প্রফিট, দ্যাট মিনস ইকোনমিক পারফরমেন্স। এখন সে এই অ্যাপ্রোচে বলার চেষ্টা করেছে যে আমি যদি পিপল অ্যান্ড প্ল্যানেটের জন্য কিছু করি, এট দ্য সেম টাইম আমার ইকোনমিক পারফরমেন্সকে আমার বাড়াবে, ইকোনমিক পারফরমেন্স আমার বাড়বে, আমার প্রফিটেবিলিটি বাড়বে। সিএসআর দ্বারা আমার প্রফিটেবিলিটি কমবে না, ভাইরাস আমার প্রফিটেবিলিটি বাড়বে। তো এই অ্যাপ্রোচটা দিয়েছে জন এলকিংটন ইন 1994 টু এক্সপান্ড ট্রেডিশনাল বিজনেস সাকসেস ম্যাট্রিক্স বিয়ন্ড ফিনান্সিয়াল পারফরমেন্স। কারণ ট্রেডিশনাল বিজনেস পারফরমেন্স শুধু মেজার করা হয় তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দিয়ে। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন? ফাইন্যান্সিয়াল পারফরমেন্স হচ্ছে একটা অর্গানাইজেশন কতটুকু প্রফিট করেছে তার প্রফিটেবিলিটি দিয়ে। একটা অর্গানাইজেশনের অ্যাসেট কেমন, নেট অ্যাসেট কেমন, অ্যাসেট কোয়ালিটি কেমন, হ্যাঁ। তো এগুলো দ্বারা, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্স, এগুলোর দ্বারা একটা অর্গানাইজেশনের পারফরমেন্স মেজার করা হতো। ট্রিপল বটম লাইন বলছে যে শুধুমাত্র তুমি ফিনান্সিয়াল ইনফরমেশন না, নন ফিনান্সিয়াল ইনফরমেশন, দ্যাট মিনস ওই অর্গানাইজেশন পিপল বা সোসাইটির জন্য কি করেছে, ওই অর্গানাইজেশন এনভায়রনমেন্টের জন্য কি করেছে, সেগুলো তোমাকে কনসিডার করতে হবে। দেন তুমি অর্গানাইজেশনকে বলতে পারবা যে দে আর ডুইং বেটার পারফর্মার অর নট। আর আলটিমেটলি এটা নিয়ে অনেক অ্যাকাউন্টিং এ রিসার্চ হয় বা কাজ হচ্ছে যে এই ফ্যাক্টর গুলো তোমার ইকোনমিক পারফরমেন্স কে বাড়ায় না কমায়। দ্যাট মিনস সিএসআর তোমার ইকোনমিক পারফরমেন্স কে বাড়াবে না কমাবে। তো যেগুলো পাওয়া গেছে ইকোনমিক পারফরমেন্স কে বাড়িয়েছে। Emphasizing the need for sustainable and ethical business practices. তাহলে ফার্স্ট হচ্ছে কি সোশ্যাল ইম্প্যাক্ট, দ্যাট মিনস পিপল মেজার্স এ কোম্পানিজ ইম্প্যাক্ট অন এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার অ্যান্ড দ্য কমিউনিটি, ইনক্লুডস ফেয়ার ওয়েজেস, ওয়ার্কপ্লেস সেফটি, ডাইভার্সিটি, এডুকেশন। মোটামুটি আমরা এগুলো দেখে আসছি। এই ইস্যুগুলি পিপলের জন্য কি, পিপল হচ্ছে সোসাইটির পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পিপল হচ্ছে এমপ্লয়ি। তাহলে এদের জন্য কি করেছে? এথিক্যাল লেবার প্র্যাকটিস, এমপ্লয়ীদের জন্য ওয়েলফেয়ার ফান্ড আছে, ঠিক আছে। তো ফেয়ার ওয়েজেস আছে, ওয়ার্কপ্লেস সেফটি আছে, ডাইভার্সিটি আছে, যে আমার অর্গানাইজেশন, আমি তো মুসলিম,
সো তাহলে এখানে সবাই মুসলিম কাজ করবে। আমি তো হিন্দু, এখানে সবাই হিন্দু কাজ করবে। আমি খ্রিস্টান, আমি এখানে সবাই খ্রিস্টান কাজ করবে। নো, এটা এটা সিএসআর এর মধ্যে পড়ে না। এই ওয়ার্ক ফোর্স ডাইভার্সিটি এটা থাকতে হবে অর্গানাইজেশনে। এই টোটাল সব স্কোপ মিলে সিএসআর। সিএসআর মানে হচ্ছে কিছু পণ্য বিনামূল্যে সোসাইটির মধ্যে বিতরণ, এটা কিন্তু না। আমাদের ধারণা কিন্তু অনেকের অনেক কিছু, সিএসআর মানে কি করছে, কিছু পণ্য বিনামূল্যে বিতরণ করছে। হ্যাঁ, সেটাও হতে পারে সিএসআর, সেটাও সিএসআর, বাট সেটা খুবই ছোট্ট একটা মানে অংশ বা পার্ট। এনভায়রনমেন্ট it evaluates the company's ecological footprint as well as it includes carbon emission. আপনার অর্গানাইজেশন কতটুকু কার্বন এমিশন করছে, কতটুকু এনার্জি কনজাম্পশন করছে, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে কিনা, পলিউশন কন্ট্রোল মেকানিজম আছে কিনা। সো এগুলো আপনার রিপোর্টিং এ থাকতে হবে। ঠিক আছে, তো এই কার্বন এমিশন করে, এই কার্বন এমিশন কে অ্যাকাউন্টিং করে এটা রিপোর্টিং এর মধ্যে নিয়ে আসতে হবে। আগামী দিনে এটাই আসবে, যে কার্বন ইমিশনকে মেজার করে, এটিকে ট্র্যাক করে, এটিকে অ্যাকাউন্টিং এর মাধ্যমে, এটাকে কোয়ান্টিফাই করে অ্যাকাউন্টিং এর মাধ্যমে এটাকে রিপোর্টিং এ নিয়ে আসতে হবে। এটি হবে সাস্টেনেবিলিটি রিপোর্টিং। ইট অলসো এনকারেজেস কোম্পানিজ টু অ্যাডাপ্ট গ্রিন টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি সাপ্লাই চেইন। তো এগুলো তাহলে প্ল্যানেটের জন্য করা হবে। আপনি যদি রিনিউয়েবল এনার্জি ইউজ করেন, আপনি ইকো ফ্রেন্ডলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি ইউজ করেন, তাহলে আপনার এনভায়রনমেন্টের উপর এফেক্ট কম। এটাই হচ্ছে আপনার বড় দায়িত্ব, এটাই হচ্ছে বড় সিএসআর। বিনামূল্যে কিছু পণ্য বিতরণ, এটাই মানে এটাই সিএসআর না। আপনার হচ্ছে যে বিনামূল্যে এদিকে পণ্য দিলেন, আর এদিকে হচ্ছে যে আপনি এনভায়রনমেন্টকে ধ্বংস করে দিলেন, তাহলে সো আপনি আগে এনভায়রনমেন্টকে যদি এফেক্ট না করেন, তাহলে অটোমেটিক্যালি সোসাইটি বেনিফিটেড হবে, সোসাইটি সাস্টেইন করবে। টেসলা promotes sustainability by producing electric vehicles and investing in solar energy. দেখেন, টেসলা যে ইলেকট্রিক ভেহিকল করছে, এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা এনভায়রনমেন্টের উপর প্রভাব কম। এখন তারা যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি যদি আবার হয় কি, সেই ইলেকট্রিসিটি যদি হয় আবার ওয়েল কনজাম্পশন করে, সেই ইলেকট্রিসিটি যদি জেনারেট হয় গ্যাস কনজাম্পশন করে, তাহলে তো আর সেটা হলো না। সেই ইলেকট্রিসিটি যদি হয় সোলার থেকে নেওয়া, তার মানে যেটা আমাদের নেচার আছে, সান আছে, সানলাইট থেকে যদি সে আমার এনার্জিটা আসে, দেন হচ্ছে সেটা তখন আমার ইকো ফ্রেন্ডলি। Then last component is profit. That means economic performance. Ensures that business remains financially sustainable. Includes revenue growth, cost reduction, risk management, long-term investment in sustainable practices. It also profitability should be achieved without exploiting people or harming the environment. তো সেটাও দেখতে হবে যে আপনার প্রফিটেবিলিটিটা দেখতে হবে। Patagonia invests in sustainability while remaining profitable through ethical business model. তাহলে এই তিনটে কম্পোনেন্টকে আমরা কিভাবে কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, কিভাবে এনশিওর করতে পারি আমাদের এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করতে গিয়ে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, স্যার আপনার স্যার ইকোনমিক পারফরমেন্সের ইয়েটা কি আর একটু স্যার, যেটা প্রফিটের ইয়েটা। ইকোনমিক ইকোনমিক পারফরমেন্সটা হচ্ছে আপনার প্রফিট, মানে ইকোনমিক পারফরমেন্স হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে বুঝিয়েছে। হ্যাঁ, তো ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কিভাবে মেজার করতে পারি আমরা, তার প্রফিটেবিলিটি দিয়ে মেজার করতে পারি। তো প্রফিটেবিলিটি মেজার আমরা কোন কোন বিষয়গুলো দিয়ে আমরা দেখতে পারি, নেট প্রফিট, গ্রস প্রফিট, তারপরে হচ্ছে আর্নিং পার শেয়ার, এগুলো দ্বারা আমরা প্রফিটেবিলিটি মেজার করতে পারি। এখন একটা কথা হচ্ছে যে প্রফিটেবিলিটি আর ইকোনমিক পারফরমেন্সের একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর যে প্রফিট মেজারমেন্ট হয়, সেখানে ইকোনমিক ইস্যুকে কনসিডার করা হয় না। ঠিক আছে,
সেখানে ইকোনমিক ইস্যুকে কনসিডার করা হয় না। ইকোনমিক ইস্যুকে কিভাবে কনসিডার করা হয় না? যেমন আপনার অর্গানাইজেশন একটা বিল্ডিং পারচেজ করেছে, সেই বিল্ডিং এ হচ্ছে তাদের হেড অফিস। এখন বিল্ডিং পারচেজ করেছে, এই বিল্ডিং পারচেজ ল্যান্ড সহ তাদের ব্যালেন্স শিটে এটা শো করে বা দেখায়, তাদের রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা থাকে। বেশ ভালো। ওই বিল্ডিং এ তাদের হেড অফিসের অ্যাক্টিভিটিস যখন তারা পারফর্ম করে, ওই বিল্ডিং এর কিন্তু তাদের ভাড়া দিতে হয় না, নিজের যেহেতু বিল্ডিং, কিন্তু ভাড়া যে দিতে হয় না। এখন যদি বিল্ডিংটা ভাড়া নিত তাহলে তো ভাড়া দিতে হতো, বা তারা যদি বিল্ডিং এ না থাকতো তাহলে বিল্ডিংটা ভাড়া দিয়ে তারা আর্ন করতে পারতো। ইকোনমিক ভিউ পয়েন্ট থেকে বলছে যে তোমাকে এটাকে, এই ভাড়াটাকে তোমার কনসিডার করতে হবে, এটাকে তোমাকে কস্ট হিসেবে দেখতে হবে। তুমি যেহেতু অন্য জায়গায় ভাড়া দিচ্ছ না, তুমি নিজে ইউজ করছো, তার মানে তোমাকে এটা কস্ট হিসেবে ট্রিট করতে হবে। কিন্তু অ্যাকাউন্টিং এটাকে ট্রিট করে না, বা অ্যাকাউন্টিং এর যে গাইডলাইন্স বা স্ট্যান্ডার্ড আছে এটাকে ট্রিট করে যেটা না। অপরচুনিটি কস্ট যেটাকে বলি আমরা। হ্যাঁ, অপরচুনিটি কস্ট, আরো আছে, অনেক নাম আছে, হ্যাঁ, তো সেগুলো দেখি। স্যার তারপর হচ্ছে, জি প্লিজ, কেউ আপনাকে একজন মনে হয় প্রশ্ন কথা তো করছিলেন, কষ্ট বলেন। হয়ে যাচ্ছে। আহ, স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, ওই আমরা বিল্ডিংটা তো আমরা হচ্ছে কস্ট দেখাচ্ছে না আমাদের ইকোনমিক, সরি বিজনেস ফিনান্সিয়াল ইসে, কিন্তু ওটা তো ডেপ্রিসিয়েশন হিসেবে তো আমরা কস্ট দেখাই দিচ্ছি। মানে এটা কি এটাকে কোনোভাবে হ্যাঁ, কানেক্টেড? ডেপ্রিসিয়েশন, না ঠিক আছে, আপনার ডেপ্রিসিয়েশন হিসেবে আমরা দেখাচ্ছি, সেই বিল্ডিং এর একটা এক্সপেন্স আকারে আমরা সেটা দেখাচ্ছি। এখন ডেপ্রিসিয়েশন আকারে দেখাচ্ছি, বাট এর সাথে আপনার বিল্ডিংটা যদি ভাড়া নিতেন তাহলে তো আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতেন না, তখন আপনি কি দিতেন? রেন্ট এক্সপেন্স করতেন, নাম্বার ওয়ান, রেন্ট এক্সপেন্স করতেন আপনি সেটা, তাই তো? আপনি যদি বিল্ডিংটা ভাড়া নিতেন নিজে, তাহলে সেটাকে আপনি রেন্ট এক্সপেন্স করতেন। এখন হচ্ছে যে বিল্ডিংটা আমরা ডেপ্রিসিয়েশন আকারে দেখাচ্ছি, এখন রেন্ট এক্সপেন্সের সাথে আপনার ডেপ্রিসিয়েশনের তো হিউজ ডিফারেন্স থাকতে পারে। আচ্ছা স্যার আমরা তো ল্যান্ডটাকে বা হাউসটাকে ফিক্সড অ্যাসেট হিসেবেই আমরা শো করব, এবং হ্যাঁ, ওই বিল্ডিংটার একটা এস্টিমেটেড লাইফ থাকবে। ওই লাইফ হ্যাঁ, ওয়াইজ আমরা অ্যামোর্টাইজেশন করে ফেলবো। এখন ডেপ্রিসিয়েশন করব বিল্ডিংটা। জি স্যার, অ্যামortization না ডেপ্রিসিয়েশন, হ্যাঁ। আমরা ডেপ্রিসিয়েট করে হুম, ফেলবো। ঠিক আছে? তো রাইট। সেক্ষেত্রে তো আমার এক্সপেন্স হচ্ছেই, বাট আমার অফিস রেন্ট আলাদা করে হচ্ছে না। কিন্তু অনেক সময় মানে বিভিন্ন প্রতিষ্ঠান আহ, করে যে হ্যাঁ, যে যতটুক জায়গা আছে স্কোয়ার ওয়াইজ পুরো বিল্ডিং যদি নিজেরাই ব্যবহার করে তাহলে তো নিজেরাই ওটার সুবিধাটা নিচ্ছে। হ্যাঁ, অনেক সময় স্যার হ্যাঁ, প্রভিশন রাখে, এক্সপেন্স প্রভিশন রাখে, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের কি বলে এই যে অফিস রেন্টটা স্যার লাগে। হ্যাঁ, মানে রেন্টটা মেনশন করে অডিট রিপোর্টে। আচ্ছা, তো সেক্ষেত্রে তো হ্যাঁ। ওই, কারণ আমি যদি আবার আলাদা করে রেন্ট এক্সপেন্স শো করি, সেক্ষেত্রে আবার ওই জায়গায় আবার ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে। হ্যাঁ, মানে অনেক কিছু না, রেন্ট এক্সপেন্স কমপ্লায়েন্স শো করতে কমপ্লায়েন্স পারবে না, এটা এটা অ্যাকাউন্টিং বলে না যে আপনি রেন্ট এক্সপেন্স শো আচ্ছা, করবেন। হ্যাঁ 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 এটা হ্যাঁ স্যার, অ্যাকাউন্টিং বলে না, তো এটা রাইট। এটা আমরা ওইদিকে যাবই না। এটা অ্যাকাউন্টিং কখনোই বলে না, কিন্তু মানে মানে আমাদের যে প্রশ্নটা যেটা আসলো যে ইকোনমিক পারফরমেন্স বা ইকোনমিক প্রফিট, মূলত আমি যেটা একটু বোঝাতে চেয়েছিলাম, অ্যাকাউন্টিং প্রফিটের সাথে ইকোনমিক প্রফিটের ডিফারেন্সটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই জায়গাটাতে হচ্ছে ডিফারেন্স যে আপনার ইকোনমিক প্রফিট বের করতে যে আপনার অপরচুনিটি কস্টকে কনসিডার করা হয়, বাট অ্যাকাউন্টিং প্রফিটের ক্ষেত্রে অপরচুনিটি কস্টকে কনসিডার করে না। আরো কিছু আছে, নোশনাল কিছু কস্ট আছে, আরো কিছু ইস্যু আছে যেটা ইকোনমিক পারফরমেন্স মেজারের ক্ষেত্রে সেটা কনসিডার করা হয়, বাট সেটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কনসিডার করা হয় না। ইস্যুটা সেটা আসছে। তো এখানে এখানে ইকোনমিক পারফরমেন্স বলতে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং পারফরমেন্স বা সরি, অ্যাকাউন্টিং প্রফিটকে মিন করেছে এই এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোকে কনসিডার করেছে, যেটা ইকোনমিকের সাথে যুক্ত, যেমন রিস্ক ম্যানেজমেন্ট। হুম, তো এগুলো এখন রিস্ক ম্যানেজমেন্ট, এখন আপনি যখন রিস্ক ম্যানেজ করবেন তখন ওই যে যেমন ওই যে একজন বললেন যে প্রভিশন রাখে, তো প্রভিশন রাখা কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্টের পার্ট।
যেমন হচ্ছে যে আমরা ব্যক্তি জীবনে কি করে থাকি, একটু সঞ্চয় করি। কেন সঞ্চয় করি? ভবিষ্যৎ সিকিউরিটির জন্য। এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট। ভবিষ্যতে কিভাবে সিকিউর, আমি অসুস্থ হলে আমার একটা যদি ফান্ড থাকে, দেন আমি দ্রুত চিকিৎসা করতে পারবো। তাহলে এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট। আমি তো অসুস্থ হতেই পারি, যদি অসুস্থ হয়ে যায় আমার ফান্ড না থাকলে আমার জন্য প্রবলেম। তাহলে আগে থেকে আপনি রিস্কটাকে ম্যানেজ করলেন, যে আমি অসুস্থ হলে যেন আমি ট্রিটমেন্ট করতে পারি, দেন আমাকে একটা ফান্ড আছে। তাহলে এইটা করতে যেহেতু আপনার খরচ হয়, তো এগুলো কনসিডার অ্যাকাউন্টিং প্রফিটে করে না ওইভাবে, আস্তে আস্তে করছে। প্রভিশন গুলো তো অ্যাপ্রোপ্রিয়েশন, প্রভিশন গুলো চার্জ না। তো যার ফলে অ্যাকাউন্টিং পারফরমেন্স কে এটা বাড়ায় না কমায়, সেই ইস্যুতে একটা আছে। আচ্ছা, তো এখানে ইম্পর্টেন্স অফ ট্রিপল বটম লাইন অ্যাপ্রোচ, এটা আলটিমেটলি আমাদের যে ইয়ের ইম্পর্টেন্সটা, যে মানে যেটা ছিল সিএসআর ইম্পর্টেন্স, মোরলেস সেম। কারণ ট্রিপল বটম লাইন অ্যাপ্রোচটা একটা সিএসআর অ্যাপ্রোচ। তো এখানে ওই জিনিসগুলোই আছে, আমি আর আপনারা একটু দেখে নিবেন, আমি আর এগুলো আলোচনায় যাচ্ছি না। যদি কোনো ইস্যু প্রবলেম হয় দেন একটু বলবেন, আমরা ক্লাসে আলোচনা করব পরবর্তীতে। আচ্ছা, তো এখন এই যে আপনার প্রফিট মেজারমেন্টের ক্ষেত্রে দেখেন, এখানে রেভিনিউ গ্রোথ দিয়ে আমরা বুঝতে পারি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কস্ট সেভিং, মার্কেট শেয়ার। এখানে একটা দেওয়া আছে, ম্যাট্রিক্স দিয়েছে যে সোসাইটি, যে আপনার এই টিবিএল ম্যাট্রিক্স, এটাকে আপনার কিভাবে দেখবেন। সোসাইটি বা পিপলের জন্য বা এই ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরের প্যারামিটার কোনগুলো হবে? এই ফ্যাক্টরের প্যারামিটার হতে পারে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, এই ফ্যাক্টরের প্যারামিটার হতে পারে আপনার ফেয়ার ওয়েজেস, এই ফ্যাক্টরের প্যারামিটার হতে পারে কমিউনিটি ইনভেস্টমেন্ট, এই ফ্যাক্টরের প্যারামিটার হতে পারে ডাইভার্সিটি ওয়ার্কফোর্স। তাহলে আমি যে এই ফ্যাক্টরটাকে আমি যখন মেজার করব, তখন এই প্যারামিটার ধরে আমি মেজার করব যে ওই প্রতিষ্ঠানে আমার এই সোসাইটি বা সোশ্যাল ফ্যাক্টর বা পিপল, এটা এই রিপোর্টিং এর ক্ষেত্রে এটা আমার এনশিওর করা হয়েছে কিনা। এখন এনভায়রনমেন্টাল ইস্যুতে ওই প্রতিষ্ঠান কতটুকু রেসপন্সিবিলিটি বা তাদের কমিটমেন্ট রেখেছে, সেই প্যারামিটার গুলো কি কি। একটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট, আপনি কার্বন কতটুকু নিঃসরণ করছেন, এমিশন করছেন। তার ওয়েস্ট রিডাকশন, এনার্জি এফিসিয়েন্সি, ওয়াটার কনজামশন হবে, কনজারভেশন কনজামশন হবে ওটা। আর হচ্ছে ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন, এই দুইটা বিষয়টা স্যার ক্লিয়ার করে দিবেন স্যার? ডাইভার্সিটি ইনক্লুশন সেম জিনিস, আমি এর আগে একটু বলেছিলাম। ডাইভার্সিটি মানে হচ্ছে যে অর্গানাইজেশন তো আসলে ফর অল, ঠিক আছে, যে আপনার অর্গানাইজেশনে যেন সকল ধর্ম, বর্ণ, সকল বয়সের মানুষ যেন কি করতে পারে, যেগুলো পারমিট করে, আবার সেখানে মাইনর না, হ্যাঁ, লিগালি যারা করার জন্য এলিজেবল। আপনার বাসা হচ্ছে রাজশাহী, আপনার সকল রাজশাহীর লোকজন আপনার প্রতিষ্ঠানে কাজ করবে, এটা ডাইভার্সিটি না। ডাইভার্সিটি হচ্ছে যে আপনার অল ওভার দ্য বাংলাদেশ যে কেউ আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারে। যদি গ্লোবালি হয়, তাহলে আপনার বাংলাদেশি প্রতিষ্ঠান, এর মানে এই নয় যে আপনার শুধুমাত্র বাংলাদেশিরা কাজ করবে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে কাম ফ্রম দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে ক্যান ডু ওয়ার্ক ইন ইউর অর্গানাইজেশন। এটা হচ্ছে ডাইভার্সিটি। আর এটাই ইনক্লুশন, আলটিমেটলি সেম টার্ম, ইনক্লুড করা, সবাইকে অন্তর্ভুক্তির মাধ্যমে নিয়ে চল। বুঝাতে পারলাম? মানে অন্তর্ভুক্তিকরণ আর কি। হ্যাঁ, আপনি দেখে থাকবেন যে যখন আপনি বিবিসি নিউজ পড়বেন, হ্যাঁ, তো বিবিসি নিউজে বা বিবিসি নিউজ যখন আপনি দেখবেন, তখন যদি একটা বাঙালি দেখেন বা আমাদের দেশে যারা নিউজ প্রেজেন্টার আছে তাদের মধ্যে যদি কেউ একজনকে কাউকে দেখেন, তখন আপনি কিন্তু একটু পুলকিত হবেন, আপনার কিন্তু একটু ভালো লাগবে। আপনি যদি হয়তো নিউজটা স্কিপ করে চলে যেতেন, আপনার দেশের মানুষ পড়ছে বলে আপনি হয়তোবা আরো 5 মিনিট একটু দেখবেন। একইভাবে এটা রেসিয়াল ক্ষেত্রেও হয়ে থাকে, যে আপনি একটা আপনার রেসের লোকজন পড়ছে, তখন আপনি মনে করছেন যে এটা। তো দিস ইজ ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। বুঝতে পেরেছি স্যার। কমিউনিটি তো এগুলো হচ্ছে প্যারামিটার, এই প্যারামিটার দ্বারা এই তিনটার কে আমরা মেজার করব, ঠিক আছে। ইনভেস্টমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে রিপোর্টিং স্ট্যান্ডার্ড।
রিপোর্টিং স্ট্যান্ডার্ডে আমরা দেখবো যে কিভাবে কোম্পানিজ ক্যান এনশিওর অ্যান্ড রিপোর্ট টিবিএল পারফরমেন্স ইউজিং গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ। আলটিমেটলি এই জিআরআই, এসএএসবি এই তিনটা জিনিসকেই বলেছে, সোসাইটি, এনভায়রনমেন্ট, আর এখানে এসে বলেছে গভর্নেন্স বলেছে। এখানে এসে এই প্রফিট এই পারফরমেন্স বলে নাই, জিআরআই বা এসএএসবি আর এগুলো বলেনি। তো সো আমাদের এগুলো তো আছে, এই বিষয়গুলো। এখন জিআরআই হচ্ছে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ, এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু মানে প্রতিনিয়তই হচ্ছে, আমি প্রিভিয়াস ইয়ার একটু দেখেছি। সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি, যেটা বাংলাদেশ সরকার এসডিজিটি বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে আহ, এই তো এই তিনটা জিনিসের সাথে এখন আরেকটু কি ডিফারেন্স আমি বলেছিলাম আপনাদের সিলেবাসে আছে। তাহলে সিএসআর এর সাথে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিজ এর ডিফারেন্সটা কি? সিএসআরটা তো আমরা বুঝতে পারলাম, বুঝে আসলাম। ফিলান্থ্রপিকটা কি সেটা আমরা জানি, একটা ভলেন্টারি ডোনেশন বা চ্যারিটি, তাই না? এখন এই ভলেন্টারি মানে ওয়ার্ক বা ডোনেশনটা কিন্তু শর্ট টার্ম হয়, বাট সিএসআর অ্যাক্টিভিটিসটা কিন্তু আপনার অর্গানাইজেশনে কিন্তু লং টার্মে হবে। এটা একটা কিন্তু স্ট্র্যাটেজিক ডিসিশন, কারণ আপনি একটা এমপ্লয়মেন্ট পলিসি করেছেন, এমপ্লয় পলিসি করেছেন, এটা তো লং টার্মের জন্য, লং টার্ম এফেক্ট ফেলবে আপনার অর্গানাইজেশনে। ঠিক আছে, আপনি একটা পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি আপনি একটা টেকনোলজি আপনার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করেছেন, বা কোনো পলিসি গ্রহণ করেছেন যেটা আপনার পরিবেশকে কি করবে, এফেক্ট করবে না, পরিবেশকে সুরক্ষিত করবে, তাহলে এই যে পলিসি নিয়েছেন এগুলো তো আসলে অ্যাকচুয়ালি লং টার্ম আপনার অর্গানাইজেশনে ইভেন সোসাইটির উপর একটা ইফেক্ট পড়বে। কিন্তু আপনার ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস কি, ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আপনার ফ্রি কিছু ডোনেট করলেন, ফ্রি কিছু ডিস্ট্রিবিউট করলেন, তো এগুলো হচ্ছে একটা শর্ট টার্ম। যেমন এই কোম্পানি ডোনেটিং মানি টু হসপিটাল আর ফান্ডিং স্কলারশিপ উইদাউট এক্সপেক্টিং বিজনেস বেনিফিট। হসপিটালে এককালীন আপনি কিছু 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, বা 10টা আইসিইউ বেড, 5টা আইসিইউ বেড আপনি ডোনেট করলেন, এখানে একটা কম্পারিজন দিয়ে দিয়েছে। এগুলো আপনারা একটু দেখলেই পারবেন, আসলে এখানে ডিফিকাল্টি কিছু নেই। স্ট্র্যাটেজিক অ্যান্ড লং টার্ম অ্যালাইন উইথ বিজনেস গোলস, শর্ট টার্ম অ্যান্ড ভলেন্টারি অফেন ওয়ান টাইম। আপনারা এগুলো পড়ে পড়ে বুঝবেন, এগুলো বুঝবেন, সব ব্রেনের মধ্যে নিয়ে নেবেন। পার্ট অফ দ্য সিএসআর কি, পার্ট অফ দ্য কোর স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড অপারেশন, বাট philanthropic activities একটা ইন্ডিপেন্ডেন্ট অফ বিজনেস অপারেশন, অফেন ডান ফর গুডউইল। অনেকে গুডউইলের জন্য করতে পারে এটা। আপনার সিএসআরও আপনি গুডউইল বাড়াবে তা না, বাট সিএসআর অ্যাক্টিভিটিসটা অ্যাকচুয়ালি এটা সাস্টেনেবল অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, এটা হচ্ছে একটা লং টার্ম প্ল্যান। হ্যাঁ, এর এফেক্ট খুব পজিটিভ এফেক্ট। ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস ডেফিনেটলি এটাও পজিটিভ এফেক্ট আছে, বাট এটা খুব অল্প সময় শেষ হয়ে যাবে, এর বেনিফিটটা অল্প সময় শেষ হয়ে যেতে পারে। আর ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস হচ্ছে এটার কোনো লিগাল রিকোয়ারমেন্ট নেই, আর একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স সিএসআর এর সাথে। আর সিএসআর এর ক্ষেত্রে তো আপনার লিগাল রিকোয়ারমেন্টস থাকতেই পারে, আপনার রেগুলেটরি অথরিটি আপনাকে করে দিয়েছে, ফ্রেমওয়ার্ক করে দিয়েছে। এখন যদি আপনি রেগুলেটরি অথরিটি বলে যে তুমি ফিনান্সিয়াল রিপোর্টিং এর পাশাপাশি তুমি সাস্টেনেবিলিটি রিপোর্টিংও করবা, তাহলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং তুমি যখন করবা, বলে দিলে তুমি জিআরআই স্ট্যান্ডার্ড মেনটেন করে করবা, তাহলে আপনি এবার বাধ্য জিআরআই স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো মেনটেন করে আপনার সাস্টেনেবিলিটি রিপোর্টিং করা। তো ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস আপনার মন চেয়েছে আপনি করলেন, ভালো লাগলো আপনি করেছেন। হ্যাঁ, এইগুলোই আছে রিকোয়ারমেন্ট, এক্সাম্পল, বিজনেস বেনিফিট, ইট এনহ্যান্স ব্র্যান্ড রেপুটেশন, কাস্টমার লয়্যালটি, স্টেকহোল্ডার ট্রাস্ট, ইট অলসো ইমপ্রুভস কোম্পানি গুডউইল এন্ড সোসাইটি, both are benefited to the company.
তারপর একটু দেখানোর চেষ্টা করেছি যে সিএসআর এন্ড ফিলান্থ্রপিক বা philanthropy, how they work together. Many businesses combine CSR with philanthropy to maximize social impact. CSR initiatives create sustainable change, while philanthropy provides immediate relief. A company launching clean water project, while also donating to a water crisis relief fund philanthropy. দেখেন এখানে একটা কোম্পানি ক্লিন ওয়াটার প্রজেক্ট নিতে পারে, এটা একটা সিএসআর অ্যাক্টিভিটিস, ক্লিন ওয়াটার প্রজেক্ট। আর আপনি ডোনেট করে দিলেন ওয়াটার ক্রাইসিস রিলিফ ফান্ডে, এটা একটা ফান্ড আছে, কথার কথা, সেখানে কিছু ডোনেট করে দিলেন, এটা হলো ফিলান্থ্রপি। আর আপনি ডোনেট করা বাদ দিয়ে আপনি কি করলেন, যে আপনি ক্লিন ওয়াটার, আপনি নিজে একটা প্রজেক্ট নিলেন, আপনি এনশিওর করবেন সবাইকে ক্লিন ওয়াটার খাওয়াবেন বা ক্লিন ওয়াটার করবেন। এই এক্সাম্পলটাতে ক্লিয়ার হয়ে গেছে না আমাদের ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস আর হচ্ছে Yes, সিএসআর sir. অ্যাক্টিভিটি? Yes, sir. Clear, sir. একদম ক্লিয়ার হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে সাস্টেনেবিলিটি নিয়ে দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ সাস্টেনেবিলিটির যে ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ড যেগুলো আছে, জিআরআই কিভাবে দিয়েছে, এসএসবি কিভাবে দিয়েছে, আরো যদি কোনো থাকে সেগুলো আমরা দেখব। ফার্স্ট ডে একটু ছোট করে ক্লাস শেষ করে দেখি। হ্যাঁ, Okay, স্যার sir. Thank you, কর্পোরেট sir. গভর্নেন্স এর ক্লাস আমাদের আর আজকে মনে হয় কততম 12তম না, মানে কতদিনের মধ্যে শেষ হয়ে যাবে স্যার এই কর্পোরেট গভর্নেন্স? আমি শিওর না এটা কতদিনের মধ্যে শেষ হবে, কারণ ক্যালকুলেশনটা আমার কাছে নাই। যেদিন যে ক্লাস শেষ হয়েছে 20টা ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে যে কততম ক্লাস সেটাও রেকর্ডটা তো আমার কাছে নেই। কেউ বলতে পারেন আজকে কততম ক্লাস? সম্ভবত 12তম। 12তম সম্ভবত। আচ্ছা, 12তম হওয়ার কথা না, হলে 13তম হওয়ার কথা। 12 তো হয়ে গেছে। হ্যাঁ, 13তম। 12 হয়ে গেছে, তাহলে 13তম হওয়ার কথা। 13তম। তাহলে তো আর সমস্যা বেশি নেই, নেই। যদি কোনো কারণে 20টা ক্লাসের মধ্যে আমি শেষ না করতে পারি, আমি 21-22তম ক্লাস আমি নেবো, ঠিক আছে? আমি শেষ করে দেবো, সিলেবাস আমি শেষ তারপরে করে স্যার দেবো, ইভেন সিলেবাসে। আমরা যদি কোনো প্রবলেম করি আমরা কিন্তু আপনাকে হয়তো একটু ডিস্টার্ব দিব আর কি, আপনি একটু স্যার আমাদের বইয়ের অবশ্যই। হ্যালো স্যার, হ্যাঁ জি বলেন। বলতেছিলাম যে স্যার মানে 20টা বা 22টা ক্লাস হোক, কিন্তু তারপরেও যদি আমরা যদি কোনো আমাদের কোনো দরকার হয় আমরা আপনাদেরকে একটু নক করবো আর কি, স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। Okay, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। হ্যাঁ।